3 a প্লাস 3। ভাবতে হবে এই এর সাথে কত গুণ করলে a কিউব হবে। a কিউব হবে বলো a স্কয়ার। a স্কয়ার গুণ করলে a কিউব প্লাস 3a স্কয়ার। আচ্ছা, এই যে a স্কয়ার কিন্তু এখানে নাই, তাহলে কি করতে হবে? মাইনাস করে দিতে হবে, মাইনাস 3a স্কয়ার করে দিতে হবে। আচ্ছা, এই যে যেটা আমরা পাবো মাইনাস 3a স্কয়ার, ভাবতে হবে এর সাথে কত গুণ করলে মাইনাস 3a স্কয়ার হবে। কত? মাইনাস 3a স্কয়ার মাইনাস 9। এইবার দেখো আমাদের কত আছে? প্লাস 3a। আমরা লিখলাম কত? মাইনাস 9a। তাহলে কত লিখলে প্লাস 3a হবে? বলো 9 12a। 12 সাথে 12a মাইনাস 9a হবে হলো 3a। এবার এর সাথে কত গুণ করলে 12 হবে? 12a হবে 12। 12a প্লাস 3 12 36। আচ্ছা, তাহলে এখানে দেখো কি কমন যায়? a প্লাস 3 a প্লাস 3 a প্লাস 3। a প্লাস 3 আমরা কমন নিলাম। a প্লাস 3 কমন নিলে কি থাকে? a স্কয়ার মাইনাস 3a প্লাস 12। হ্যাঁ, এখানে একটু খেয়াল করো, এই যে a স্কয়ার মাইনাস 3a প্লাস 12 যদি মিডল টার্ম ব্রেক হতো, আমরা গত ক্লাসে যেটা শিখেছি, দেখো কোনোভাবেই কিন্তু এইটাকে আর মিডল টার্ম ব্রেক করা যাচ্ছে না। তার মানে এই যে বহুপদীটার এইটার উৎপাদক বিশ্লেষণ এইটাই। এবার আরেকটা দেখো, দুইটা চলক আছে a আর b। এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে তোমাদের ভাবতে হবে a সমান সমান, এই ক্ষেত্রে তোমাদের ভাবতে হবে এরকম, হয় a সমান সমান b, অথবা a সমান সমান মাইনাস b, অথবা a সমান সমান 2b, অথবা a সমান সমান মাইনাস 2b। মানে এইভাবে যদি xy চলক থাকে তাহলেও কিন্তু তোমাকে এইভাবে ভাবতে হবে। xy থাকলে x সমান সমান y, x সমান সমান মাইনাস y, x সমান সমান 2y, এরকম করে তোমার ভাবতে হবে। তাই দেখো এখন আমরা মনে করো এখানে f অফ a নাম দিই, f অফ যদি b দেই, f অফ b কত হবে? b কিউব 7 b স্কয়ার b প্লাস 7। এর জায়গায় এর মান কত? b। এর জায়গায় b বসাইলাম। b বসাইলে আমাদের কি আসছে? b কিউব 7b কিউব প্লাস 7b কিউব মাইনাস b কিউব। ঠিক আছে, এর পরিবর্তে b বসাইলাম। তারপরে আমাদের রেজাল্টটা কি আসছে? একে 8 8b কিউব মাইনাস 8b কিউব। কত হলো? 0। তার মানে এর জায়গায় কি বসাইছি আমরা? b। এর জায়গায় b বসানোর পর আমাদের ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা ভাগশেষটা কত পেলাম? ভাগশেষটা পেলাম 0। তার মানে আমরা এখন একটা সিদ্ধান্ত দেই যে হ্যাঁ a মাইনাস b f অফ a এর একটি উৎপাদক। তাহলে আমরা এই যে অঙ্কটা, রাশিটা a কিউব মাইনাস 7a স্কয়ার b প্লাস 7ab স্কয়ার মাইনাস b কিউব এর একটা উৎপাদক হলো a মাইনাস b। এখন a মাইনাস b যেভাবে আগে তৈরি করেছিলাম, দেখো a মাইনাস b টা আমরা কিভাবে তৈরি করি। a মাইনাস b উৎপাদকটা আমরা কয়বার লিখবো? দেখো মাত্রা কত? 3। a মাইনাস b a মাইনাস b a মাইনাস b। দেখো তো এই যে a কিউব আছে, কত দ্বারা গুণ করলে, কত দ্বারা গুণ করলে a কিউব হবে? a স্কয়ার। ওকে, আমরা a স্কয়ার দিয়ে গুণ করলে ফলাফলগুলো লিখে ফেলি, a কিউব মাইনাস a স্কয়ার b। ঠিক আছে? আচ্ছা, এবার a স্কয়ার b আমাদের আছে কয়টা? এখানে 7টা। তার মানে আমাদের ব্যালেন্স করতে গেলে 6a স্কয়ার b। ঠিক আছে? এবার কত দ্বারা গুণ করলে 6a স্কয়ার b হবে? 6a b, 6a স্কয়ার b প্লাস 6a b স্কয়ার। আচ্ছা, এবার a b স্কয়ার আছে কয়টা? 7টা। আমরা লিখলাম কয়টা? 6টা। ব্যালেন্স করো, এই ব্যালেন্স করলাম। এই ব্যালেন্সকৃত রাশিটা কি পেলাম? a b স্কয়ার। এখন তোমাকে ভাবতে হবে এর সাথে কত দ্বারা গুণ করলে a b স্কয়ার পাওয়া যাবে। তাহলে এটা বাদ দাও, ভাগ করে দাও a b স্কয়ার।
তাহলে এখানে আমাদের বি স্কয়ার দিয়ে গুণ করলে এ স্কয়ার বি এবং বি কিউব লাস্টে আমাদের এই রাশিটা দেখো, এই যে রাশিটা দেওয়া আছে এটার সাথে আমাদের এটা 1। আচ্ছা, তাহলে এখন তিনটি পদ থেকেই আমাদের কি কমন যায়? a মাইনাস বি এ স্কয়ার মাইনাস 6ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, না দেখো, আর এইটাকে আমরা কিন্তু আর উৎপাদকে বিশ্লেষণ করতে পারছি না। ঠিক আছে, আর তাহলে আমাদের এটা এফ অফ এ কে উৎপাদক বিশ্লেষণের রাশিটা রেজাল্ট হবে a মাইনাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস 6ab প্লাস বি স্কয়ার। এতক্ষণে আমরা তোমাদের যে উৎপাদকীয় বিশ্লেষণগুলো শেখালাম সেটা ছিল ভাগশেষ উপপাদ্য। তাহলে আমরা ভাগশেষ উপপাদ্য বিষয়টা কি সেটা বুঝতে পারলাম, যে তোমাদের দেখতে হবে যে কোনো রাশিকে এক্স এর পরিবর্তে যদি আমরা 1 বসাই, 2 বসাই, -1 -2 বসাই, তাহলে আমাদের কত ফলাফল আসে সেটাই হবে ভাগশেষ। 6 6 12 12 6 6 12 12 13 23 24। তার মানে অর্থাৎ আমরা ভাগশেষ উপপাদ্য যেটা শিখতে পারলাম যে এফ অফ এক্স কে এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 24, কিন্তু উৎপাদক হতে হলে অবশ্যই ভাগশেষটা 0 হতে হবে। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজটা 18x³ প্লাস 15x² মাইনাস x মাইনাস 2। স্কুল খুললে তোমাদের বিষয় শিক্ষককে অঙ্কটা দেখিয়ে সঠিক করে নেবা। আর আজকের ভিডিওটা তোমরা যদি আবার দেখতে চাও তাহলে কিশোর বাতায়নে তোমরা আপলোড করা আছে, ইচ্ছা করলে তোমরা দেখতে পারবা, এবং সেখানে যদি তোমাদের কোনো জানার থাকে সেখানে প্রশ্ন করলে আমরা উত্তর দিয়ে দেব। যদি কোনো প্রশ্ন থাকে সেই উত্তরগুলো তো আমরা দেব। তোমরা ভালো থাকো, ধন্যবাদ সবাইকে। করোনা স্বাস্থ্য সেবা এখন ঘরে বসেই আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই রেজিস্ট্রেশন করুন। সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন, দুশ্চিন্তার কিছুই নেই। হলুদ হলে আপনি সাবধানে থাকুন, ঘরে থাকুন। আপনার অবস্থা লাল দেখালে 16263 নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই। প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে। ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন। জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর। প্রিয় শিক্ষার্থী, আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ গোলাম মোর্শেদ আজকে তোমাদের নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের ৩য় অধ্যায়ের দুতরফা দাখিলা পদ্ধতির চ্যাপ্টারের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এখানে আজকে তোমাদের যে বিষয়টা শেখানো হবে
সৃজনশীল বিষয়। সৃজনশীল বিষয় সম্পর্কে তোমরা অনেকেই অবগত নয়। আজকে আমরা সৃজনশীল বিষয় কিভাবে করতে হবে এবং সেই বিষয়টা আমি তোমাদেরকে বোর্ডে তুলে ধরব এবং সেই উপলক্ষে একটি কোশ্চেন উপস্থাপন করছি। তোমরা এই কোশ্চেনটা তুলে নিতে পারো তোমাদের খাতায়, নিলে আমরা যখন এখানে সমাধান করব তখন তোমরা তোমাদের খাতা দেখে ওইভাবে সমাধান করতে পারবে। তো এখানে পূর্বের ক্লাসে যেভাবে তোমাদেরকে একতরফা দাখিলা পদ্ধতির যে সূত্রটা শিখিয়েছিলাম, সেই সূত্র ধরে আমরা এখানে যদি করতে যাই, কারণ এখানে যে তথ্যগুলো দেয়া আছে সেটা একটু ভিন্ন আকারের, এই জন্য আজকে তোমাদেরকে এই সৃজনশীল আকারে এই কোশ্চেনটা আমি তোমাদেরকে উপস্থাপন করছি। তো আজকে আমরা এই বিষয়টা দেখো, এখানে বলা আছে যে তারিখ দিয়ে এখানে বোঝানো হয়েছে যে কোনটা প্রারম্ভিক কোনটা সমাপনী। যেমন এখানে একটা তারিখ দেওয়া আছে 1/1/2019, 31/12/2019, অর্থাৎ 2019 সালের এইটা হলো হিসাবের শুরু, এইটা হলো হিসাবের শেষ। তার মানে এটাকে বলা হবে প্রারম্ভিক সম্পদদায়, এটাকে বলা হবে সমাপনী সম্পদদায়। সো এইগুলো দিয়ে আমরা এই তিনটি সমস্যা এখানে উল্লেখ করা আছে, তিনটি সমস্যার সমাধান করব। তো চলো আমরা বন্ধুরা আজকে ক নম্বর সমস্যার সমাধান করি, প্রারম্ভিক মূলধন কত। তাহলে আমরা প্রারম্ভিক মূলধন কত, এটা যদি আমরা ওই সূত্র দিয়ে প্রয়োগ করতে চাই তাহলে একটু ডিফিকাল্ট হয়ে যায়, এই জন্য আমরা এটা ছকে উপস্থাপন করি সুন্দরভাবে। আমরা ছকটা এখন করব। দেখো, প্রথমত তোমাদের খাতার যে পৃষ্ঠা আছে সেই পৃষ্ঠাটাকে সমান দুইটা ভাগে ভাগ করবা। পৃষ্ঠাটাকে সমান দুইটা ভাগে ভাগ করে এভাবে পৃষ্ঠাটাকে সমান দুইটা ভাগে ভাগ করে নেব। নিয়ে এপাশে এইভাবে সমান দুইটা ভাগে ভাগ করছে। দেখো এখানে দায় সমূহ, টাকা, সম্পদ সমূহ, টাকা। এখানে আমরা লিখব ক নম্বর কোশ্চেন, প্রারম্ভিক মূলধন নির্ণয়। প্রারম্ভিক মূলধন নির্ণয়। এখন আমরা দায় সমূহ লিখব। কি কি দায় আছে এখানে? যে দায়গুলো আছে শুধুমাত্র প্রারম্ভিকগুলো, অর্থাৎ এই কলামে যেগুলো আছে এইগুলি আমরা এখানে লিখব। এখানে দায়ের ভিতরে আছে পাওনাদার, একটাই দায় আছে এখানে, প্রারম্ভিকে শুধু একটাই দায় আছে, এখানে আমরা লিখব পাওনাদার 35,000। ব্যাংক ঋণ একটা দায়, কিন্তু ব্যাংক ঋণটা তোমার প্রারম্ভিকের ঘরে এখানে ব্যালেন্স 0 দেয়া আছে, ব্যাংক ঋণটা এখানে নাই। সো প্রারম্ভিকের ঘরে প্রারম্ভিক মূলধন যখন নির্ণয় করব তখন আমরা ব্যাংক ঋণ লিখব না, কারণ এটা প্রারম্ভিকে নাই। নগদ তহবিল সম্পদ, নগদ তহবিল 35,000, দেনাদার 40,000, মজুদ পণ্য 70,000, আসবাবপত্র 20,000। এই হলো আমাদের সম্পদ সমূহ, অর্থাৎ 4টা সম্পদ আছে আর একটা দায় আছে। এখন আমরা এই সম্পদগুলোকে যোগ করব, যোগ করে আমরা ব্যালেন্স নির্ণয় করব, অর্থাৎ দুই দিকের যোগফলের পার্থক্যটা যেদিকে কম সেদিকে আমরা লিখব। তাহলে এখন এটা যোগ করো, 5, অর্থাৎ 1,65,000। এখন এখানে তো 1,65,000 নাই, এখানে আছে মাত্র 35,000। তাহলে আমরা কি করব? এই 1,65,000 থেকে 35,000 টাকাকে মাইনাস করব, অর্থাৎ বিয়োগ করব। বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটা আমরা এখানে লিখব 1,30,000। এই 1,30,000 টাকাকে বলা হবে প্রারম্ভিক মূলধন। তাহলে সেক্ষেত্রে আমরা প্রারম্ভিক মূলধন পেয়ে গেলাম, অর্থাৎ ক নম্বরের অ্যান্সার আমাদের হয়ে গেছে। কিভাবে আমরা প্রারম্ভিক, এর আগের অঙ্কটা আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করছি খুব সহজভাবে, কিন্তু এখানে কিন্তু ওভাবে করলে হবে না। এখানে এইভাবে ছকে উপস্থাপন করতে হবে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো চলো আমরা এরপরে সমাপনী মূলধন নির্ণয় করো। ঠিক একইভাবে বা যেভাবে ছক করা আছে এভাবেই করতে হবে,
শুধুমাত্র আমরা এখানে কয়ের জায়গায় খ লাগবে এবং প্রারম্ভিকের জায়গায় সমাপনী লিখবো, আর এই অ্যামাউন্টগুলো যা আছে সমাপনী তাই হবে। প্রথমে পাওনাদার সমাপনী 42,000। আমরা এখন আমরা এই যে সমাপনীর যে কলামটা আছে এই কলামে যে ব্যালেন্সগুলো আছে এই ব্যালেন্সগুলোকে আমরা এখানে লিখব। ওকে, আমরা এই ব্যালেন্সগুলো লিখব। তাহলে পাওনাদার 42,000, এখানে আমরা লিখব 42,000, কিন্তু এর আগে ছিল 35,000, এখন আমরা লিখছি 42,000। এরপরে এখানে আরেকটা সমাপনী মূলধন নির্ণয়ের ক্ষেত্রে আরেকটি দায় এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটাকে বলা হয় ব্যাংক ঋণ। অর্থাৎ তিনি বছরের মাঝামাঝি সময়ে ব্যাংক ঋণ সংগ্রহ করছেন, এই জন্য এটাকে আমি এখানে দায় হিসেবে দেখাবো ব্যাংক ঋণ 15,000, এটা অতিরিক্ত। এরপরে নগদ তহবিল 50,700, এখানে লিখতে হবে 50,700। এরপরে আছে তোমার দেনাদার 35,800, 35,800। এরপরে মজুদ পণ্য 1,30,000, 1,30,000। এরপরে আসবাবপত্র 40,000, আসবাবপত্র 40,000। এই হলো আমাদের সম্পদ। এই সম্পদগুলো এখন আমরা পূর্বের ন্যায় যোগ করব, সম্পদগুলোকে পূর্বের ন্যায় যোগ করব। এখন যোগ করব বন্ধুরা, এটা 8 আর 7 15, 1 6 7 3 10 2, টোটাল হলো 2,56,500। 2,56,500 হলো আমাদের টোটাল সম্পদ। আর এখানে লায়াবিলিটিস আছে, অর্থাৎ দায় আছে, যা তা থেকে আমরা এটা থেকে দায়টা মাইনাস করব 2,56,500। তাহলে আমাদের এখানে ব্যালেন্স দাঁড়ালো 1,99,500 টাকা, অর্থাৎ আমাদের সমাপনী মূলধন হলো 1,99,500। তো আমরা খ নম্বরে অ্যান্সারও পেয়ে গেলাম। এখন আমরা নির্ণয় করব গ নম্বর কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ বছর শেষে মিস্টার সিজানের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করব। তো লাভ ক্ষতি নির্ণয় করার জন্য আমরা এই সেম ছকেই আমরা লাভ ক্ষতি নির্ণয় করব। একটা ছক তৈরি করব, সেম। পৃষ্ঠটাকে সমান দুইটা ভাগ করব। দুইটা ভাগ করছি, পৃষ্ঠটাকে সমান। এখানে আমরা লিখবো গ নম্বর দিয়া কি লিখবো, লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয়। ক্ষতির পরিমাণ লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয়। এখানে আমরা লিখবো বিবরণ টাকা, বিবরণ টাকা। তো এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে বিবরণ টাকা, বিবরণ টাকা কোন জায়গায় প্রারম্ভিক মূলধন লিখবো, কোথায় সমাপনী মূলধন লিখবো। আমরা ডান পাশে সমাপনী মূলধন লিখবো, বাম পাশে প্রারম্ভিক মূলধন লিখবো। এখানে আমরা লিখবো প্রারম্ভিক মূলধন, এখানে আমরা লিখবো সমাপনী মূলধন। তাহলে প্রারম্ভিক মূলধন 1,30,000, সমাপনী মূলধন 1,99,500 টাকা। এখন এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করতে হয়। এখানে আমরা সেই উত্তোলনটা লিখব। উত্তোলনের পরিমাণ সারা বছর এখানে বলা আছে তিনি প্রতি মাসে 4,000 করে উত্তোলন করেন। তিনি প্রতি মাসে 4,000 টাকা করে উত্তোলন করেন। তাহলে এক বছর সমান সমান 12 মাস। আমরা হিসাব করি এক বছরের, অর্থাৎ জানুয়ারি টু ডিসেম্বর। সো এখানে উত্তোলন হবে 4,000 গুণ 12, 48,000। আর এখানে অতিরিক্ত মূলধন, এখানে অতিরিক্ত মূলধনের পরিমাণ দেয়া আছে 35,000।
এখানে আমরা লিখব 35,000। তো এই আমাদের তথ্য এখানে যা আছে তাই ভাবেই। এখন আমরা এটাকে যোগ বিয়োগ করে ব্যালেন্স নির্ণয় করব। কোন দিক বেশি হয়? আমার মনে হয় এই দিকে বেশি আছে, এটা আগে যোগ করো 500। দুই 2,47,500, 2,47,500। এখানে লিখতে হবে 2,47,500। এই এখন আমরা 1,65,000, 2,47,000 এটাকে আমরা মাইনাস করব 82,500 টাকা। 82,500 টাকা হলো আমাদের কে? আমি বলছি যে প্রারম্ভিক মূলধন যদি কম হয় তাহলে মুনাফা, আর সমাপনী মূলধন যদি কম হয় তাহলে হবে ক্ষতি। এখানে সমাপনী মূলধন বেশি হয়েছে, প্রারম্ভিক মূলধন এত টাকা কম হয়েছে, সো এটাকে বলা হবে মুনাফা বা লাভ। এটা হলো আমাদের মুনাফা। তাহলে আমরা সৃজনশীল প্রশ্ন কিভাবে হয় এবং কিভাবে এর সমাধান করতে হবে আমরা এই বিষয়ে মানে আলোচনা করলাম এবং সবাই জানলাম। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটি সৃজনশীল প্রশ্নে কয়টি অংশ থাকে? 3টা অংশ থাকে, অংশ ক, খ এবং গ। এই 3টা অংশের যদি মার্কস ডিস্ট্রিবিউশন আমরা জানতে চাই তাহলে ক অংশের নাম্বার হলো 2, খ অংশের নাম্বার 4, গ অংশের নাম্বার 4। এইভাবে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন থাকে। তো আমরা জানলাম একটি প্রতিষ্ঠানের একতরফা দাখিলা পদ্ধতিতে একটি প্রতিষ্ঠানের কিভাবে লাভ বা ক্ষতি নির্ণয় করা হয়। তো আজকে তোমাদের যে বিষয়টি উপস্থাপন করলাম ঠিক এভাবে একটা কোশ্চেন আমি তোমাদেরকে বাড়ির কাজ হিসাবে দেব। তোমরা চট করে খাতা পেন্সিল বের করে বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজ, বাড়ির কাজ বাড়ির কাজ তোমাদের পাঠ্য বইয়ের 2 নং সৃজনশীল, পাঠ্য বইয়ের 2 নং সৃজনশীল। অর্থাৎ এই পাঠ্য বইয়ের 2 নং সৃজনশীলের আলোকে আমি তোমাদেরকে একটি অঙ্ক করিয়ে দিলাম যে এই অঙ্কটা যারা বুঝতেছো বা বুঝছো তারাই 2 নং সৃজনশীলটা সুন্দরভাবে করতে পারবে। তো আর যারা এই ক্লাসটিকে আবার দেখতে চাও তারা কিশোর বাতায়নে ঢুকে তোমরা তোমাদের পছন্দ মতো সময়ে এই ক্লাসটি দেখতে পাবে এবং এখান থেকে তোমাদের কুইজের ব্যবস্থাও আছে, তোমরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। তো আমার ক্লাসটি আবার তোমাদের সাথে পরবর্তী কোনো এক সময় দেখা হবে। এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। করোনা স্বাস্থ্য সেবা এখন ঘরে বসেই আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই রেজিস্ট্রেশন করুন। সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন, দুশ্চিন্তার কিছুই নেই। হলুদ হলে আপনি সাবধানে থাকুন, ঘরে থাকুন। আপনার অবস্থা লাল দেখালে 16263 নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই। প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে। ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন। জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে সবাইকে সুস্বাগতম। আজকে তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ শফিকুল ইসলাম। আজকে আমি দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের 11তম অধ্যায়ের সুনির্দিষ্ট একটি বিষয় জীব প্রযুক্তির কয়েকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকের ক্লাসের শিখন ফল হচ্ছে জীব প্রযুক্তির শুরুর ইতিহাস, ক্রোমোজোমের আকৃতি, ক্রোমোজোমের সংখ্যা এবং ক্রোমোজোমের প্রকারভেদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। আধুনিক বংশগতিবিদ্যার ভিত্তি গড়ে উঠেছে আজ থেকে প্রায় 150 বছর পূর্বে গ্রেগর জোহান মেন্ডেল অস্ট্রীয় ধর্মযাজকের গবেষণার মাধ্যমে। মেন্ডেলের আবিষ্কারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল মানুষের প্রতিটি চারিত্রিক বৈশিষ্ট্য একজোড়া ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত। 1908 সালে বেটসন এই জেনেটিক ফ্যাক্টরকে নাম দিয়েছিলেন, সংক্ষেপে জিন নামকরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিংশ শতাব্দীর শুরু থেকেই জিন সম্পর্কে বিস্তর গবেষণার মাধ্যমে আমরা জিন সম্পর্কে অনেক কিছু জানতে পারি। বংশগতির একক বা জিনের উপাদানের প্রকৃতি, রাসায়নিক গঠন এবং জৈবনিক প্রক্রিয়া নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো আবিষ্কৃত হওয়ার পর জীববিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন নিষেক ছাড়া কিভাবে জিন একটি জীবের শরীর থেকে আরেকটি জীবের শরীরে স্থানান্তর করে নতুন এক জীবের সৃষ্টি করা যায়। এই লক্ষ্যে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক 1973 সালে প্রথম নিষেক ছাড়াই কৃত্রিমভাবে জিন সংযোজনে সাফল্য লাভ করেন। সেই দুই মহান বিজ্ঞানীর নাম হচ্ছে বয়ার এবং স্ট্যানলি। ঠিক তারপর থেকেই জীব প্রযুক্তি জীববিজ্ঞানের এক নতুন অধ্যায় হিসেবে যাত্রা শুরু করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জীব প্রযুক্তি বিষয় সম্পর্কে সম্যক ধারণা লাভের জন্য ক্রোমোজোম সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। এই জন্য আমরা ক্রোমোজোমের অবস্থান, আকৃতি, এর রাসায়নিক গঠন সবগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা নেয়ার জন্য চলো একটা ভিডিও দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভিডিওর যে এই অংশটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের মানুষের শরীরের একটি সেল। এই সেল বা কোষ, এই কোষের ভিতরে রয়েছে অনেক উপাদান। সবগুলোর মধ্য থেকে আমরা ক্রোমোজোমকে গুরুত্ব দিয়েছি, কারণ জীব প্রযুক্তি বিষয়ে ক্রোমোজোমকে দিয়েই আমাদের সবগুলো কার্য সম্পাদন করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব একটা কোষের ভিতরে কোথায় ক্রোমোজোমগুলো অবস্থান করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে 3D ভিডিওটি দেখলাম, এখানে ক্রোমোজোমের আকৃতি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যায়। অর্থাৎ ক্রোমোজোমগুলো দুটি গুচ্ছকার সুতার মতো এবং এর মাঝখানে রয়েছে সেন্ট্রোমিয়ার। তাহলে আমরা বলতে পারি ক্রোমোজোমের আকার সাধারণত লম্বা। প্রতিটি ক্রোমোজোমের দেহ দুই গুচ্ছ সুতার মতো অংশ নিয়ে গঠিত। প্রতিগুচ্ছ সুতার মতো অংশকে ক্রোমোনেমা, বহুবচনে ক্রোমোনেমাটা বলে। কোষ বিভাজনের সময় প্রতিটি ক্রোমোজোম সমান দুই ভাগে ভাগ হয়ে যায়। এদের প্রতিটিকে ক্রোমাটিড বলে। প্রতিটি ক্রোমাটিড একটি ক্রোমোনেমা নিয়ে গঠিত। বর্তমানে কোষতত্ত্ববিদরা এই ক্রোমাটিড ও ক্রোমোনেমা ক্রোমোজোমের একই অংশ হিসেবে বলে থাকেন। মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশায়। মাইটোটিক কোষ বিভাজনে 5টি ধাপ রয়েছে। প্রথম ধাপ হচ্ছে প্রোফেজ, এরপরে হচ্ছে মেটাফেজ। ওই মেটাফেজ দশায় প্রত্যেকটি ক্রোমোজোম যে গোলাকৃতি ও সংকুচিত স্থান দেখা যায় তার নাম সেন্ট্রোমিয়ার। অনেকে আবার একে কাইনেটোকোরও বলে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের উভয় পাশের অংশকে বাহু বলে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেন্ট্রোমিয়ারের দুই পাশে দুটি অংশ রয়েছে যাকে বাহু বলে। একটা বাহুতে কি কি অংশ রয়েছে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবে। একটি বাহুতে স্যাটেলাইট, গৌণকুঞ্চন এবং ক্রোমোনেমাটা রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের উভয় পাশে যে বাহু রয়েছে এই অংশটা দুটি অংশ ভাগ হয়ে থাকে, সেন্ট্রোমিয়ারের দুটি অংশ, এবং এই অংশকে বিজ্ঞানীরা বলে থাকেন প্রোটিন ও অজৈব পদার্থের সমাবেশে তৈরি, যা ইলেকট্রন মাইক্রোস্কোপ এর সাহায্য ছাড়া কোনোভাবেই দেখা সম্ভব নয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা
একটি ক্রোমাটিড দেখলাম। এরপরে আমরা জানব যে ক্রোমোজোমে আর কি কি থাকতে পারে। ক্রোমোজোমে প্রোটিন রয়েছে, ডিএনএ, আরএনএ রয়েছে এবং আরও কিছু রাসায়নিক পদার্থ রয়েছে, যেমন লিপিড, ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন এবং রাসায়নিক পদার্থ অল্প পরিমাণে পাওয়া যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী, ক্রোমোজোমের আকার, অবস্থান এবং গঠন সম্পর্কে তোমরা স্বচ্ছ একটা ধারণা পেলে। এরপরে ক্রোমোজোমের প্রকারভেদ সম্পর্কে জানতে হবে। ক্রোমোজোম আমাদের শরীরে প্রতিটি কোষের নিউক্লিয়াসে রয়েছে এবং আমরা জানি যে ক্রোমোজোম রয়েছে সেই ক্রোমোজোমগুলো ভিন্ন রকমের হয়ে থাকে। 22 জোড়া হচ্ছে অটোজোম এবং 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উচ্চ শ্রেণীর প্রাণী বা উদ্ভিদের কোষের ক্রোমোজোমের মধ্যে প্রকারভেদ দেখা যায়। এদের দেহকোষে যতগুলো ক্রোমোজোম থাকে তাদের মধ্যে 1 জোড়া ক্রোমোজোম অন্যান্য ক্রোমোজোম থেকে ভিন্নধর্মী, আর এই ভিন্নধর্মী ক্রোমোজোমকে সেক্স ক্রোমোজোম বলে। তোমরা এর মাঝে আগের অধ্যায় থেকে দেখে এসেছো মানুষের প্রতিটি কোষে 23 জোড়া ক্রোমোজোম আছে, এর মাঝে 22 জোড়া অটোজোম এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব ক্রোমোজোমের সংখ্যা সম্পর্কে। আমরা চিত্রে যে ক্রোমোজোমগুলো দেখতে পাচ্ছি বিশৃঙ্খলভাবে আছে। এখানে বোঝার উপায় নেই এই ক্রোমোজোম সংখ্যা কতগুলো রয়েছে। মূলত যখন কোষ বিভাজন হয় পানি বিয়োজনের কারণে এই কোষগুলো তখন আরও স্পষ্ট হয়ে যায় এবং আমরা এর সংখ্যা বুঝতে পারি। ক্রোমোজোমের সংখ্যা প্রতিটা জীবের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোন জীব তার ক্রোমোজোম সংখ্যা থেকেই আমরা নির্ণয় করতে পারি। উদাহরণ হিসেবে বলা যায় মানুষের কথা। মানুষের শরীরের প্রতিটা কোষে বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন 46টা ক্রোমোজোম রয়েছে। এই 46টা ক্রোমোজোম 22 জোড়া হচ্ছে অটোজোম আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই যে ক্রোমোজোম সংখ্যার বিন্যাস প্রতিটা জীবের ক্ষেত্রেই আলাদা আলাদা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি উদাহরণ যদি লক্ষ্য করি, টমেটোর প্রতিটি কোষে বিজ্ঞানীরা 24টি ক্রোমোজোম পেয়েছেন। তার মানে হলো 12 জোড়া ক্রোমোজোম টমেটোতে রয়েছে, যার 11 জোড়া ক্রোমোজোম হচ্ছে দেহ ক্রোমোজোম বা অটোজোম বলা হয় এবং 1 জোড়া ক্রোমোজোম নিষেক ক্রিয়ায় অংশগ্রহণ করে। সেই 1 জোড়া ক্রোমোজোমকে সেক্স ক্রোমোজোম বলে, সেটা তোমরা আগেই জেনেছো। এবং আমরা পরের চিত্রটি খেয়াল করি, এখানে একটা ইঁদুর রয়েছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন প্রতিটি কোষে ক্রোমোজোম রয়েছে কয়টি? 40টি। তার মানে কয় জোড়া ক্রোমোজোম রয়েছে? 20 জোড়া ক্রোমোজোম। ঠিক একইভাবে এখানে 19 জোড়া ক্রোমোজোম হচ্ছে অটোজোম এবং 1 জোড়া ক্রোমোজোম হচ্ছে সেক্স ক্রোমোজোম এবং এই ক্রোমোজোম নিষেক ক্রিয়ায় অংশগ্রহণ করে এবং ইঁদুরের পরবর্তী প্রজাতি সৃষ্টিতে সাহায্য করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরও কিছু উদাহরণ জেনে রাখতে পারো। চিত্রে দেখতে পাচ্ছ হিউম্যান বিং বা মানুষের প্রতিটা কোষে 46টা ক্রোমোজোম রয়েছে। ঠিক মাত্র 2টি ক্রোমোজোম বেশি হওয়ার কারণে যে প্রাণীটা আমরা দেখতে পাচ্ছি সেটা তোমরা সবাই জানো, শিবপাঞ্জি। অর্থাৎ ক্রোমোজোমের সামান্যতম পরিবর্তন হলে সেই জীব অন্য জীবে পরিণত হয়ে যেতে পারে, যেটা বাস্তবিক অর্থে কখনোই সম্ভব নয় এবং আমরা এখনো পর্যন্ত তার কোনো প্রমাণ পাইনি যে কোনো জীবের ক্রোমোজোম সংখ্যা বেশি হয়ে বা কম হয়ে সে অন্য জীবে পরিণত হয়েছে। আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ক্রোমোজোমের জিনগত ত্রুটির কারণে বিভিন্ন ধরনের অসুখের সৃষ্টি হয়েছে, কিন্তু ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন হয়ে আজ পর্যন্ত কোনো প্রজাতি অন্য প্রজাতিতে পরিণত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পেলাম এক একটা প্রজাতিতে ক্রোমোজোম সংখ্যা সুনির্দিষ্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রোমোজোম সম্পর্কে জানতে হলে তোমাকে ডিএনএ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, কারণ জীব প্রযুক্তির ক্ষেত্রে এই ডিএনএ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা চিত্রে যে ছবিটি দেখতে পাচ্ছি সেখানে ক্রোমোজোমের ডিএনএর একটি রেপ্লিকেশনের ছবি রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের ডিএনএ রেপ্লিকেশনের একটা স্বচ্ছ ধারণা দিতে চাই। ডিএনএ রেপ্লিকেশন এর বাংলা অর্থ হচ্ছে ডিএনএ অনুলিপিকরণ বা ডিএনএ কিভাবে নতুন ডিএনএ তৈরি করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি ডিএনএ হচ্ছে একটি ডাবল হেলিক্স বা 2 শিকল বিশিষ্ট
একটি বিষয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিএনএতে দুইটি শিকল রয়েছে এবং দুইটি শিকল মাঝামাঝি দুটি অংশে ভাগ হয়ে গেছে। আমরা জানি ডিএনএ কি দিয়ে তৈরি? পলিনিউক্লিওটাইড দিয়ে তৈরি। পলিনিউক্লিওটাইডে কি রয়েছে? ফসফেট গ্রুপ রয়েছে, 5 কার্বন বিশিষ্ট শর্করা রয়েছে, আর কি রয়েছে আমরা জানি সেটা হচ্ছে নাইট্রোজেনাস বেস। নাইট্রোজেনাস বেস ডিএনএতে কয় ধরনের আছে তোমরা কি বলতে পারো? হ্যাঁ, ডিএনএতে এডিনিন, থাইমিন, সাইটোসিন এবং গুয়ানিন রয়েছে এবং এগুলি মূলত পলিনিউক্লিওটাইড তৈরির মাধ্যমে ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি করে। জীবপ্রযুক্তির এই অধ্যায়ে এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণা দেওয়া রয়েছে। এই অধ্যায়ে আমরা আরো জানতে পারবো যে ডিএনএ যুক্ত হয়। এই নাইট্রোজেনাস বেসগুলো এডিনিন, থাইমিনের সাথে ডাবল বন্ধনে যুক্ত থাকে এবং সাইটোসিন, গুয়ানিনের সাথে ত্রিবন্ধনে যুক্ত থাকে এবং এভাবেই ডিএনএর নতুন শিকল তৈরি হয় এবং ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ডিএনএ স্ট্রাকচার সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে, কারণ এই ডিএনএর কোনো একটা জায়গায় মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে জিন রয়েছে সেই জিন লুকিয়ে আছে এবং এই জিনকে কেন্দ্র করেই বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তির পথ চলা। এর পরের পাঠে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম জীব প্রযুক্তির ইতিহাস। আমরা জানতে পারলাম জীব প্রযুক্তি এত দূর পর্যন্ত এগিয়ে এসেছে অনেক বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। সেই সমস্ত বিজ্ঞানীদের সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। গ্রেগর জোহান মেন্ডেল, অস্ট্রীয় যাজক থেকে শুরু করে বেটসন, জোহানসেন এবং ওয়ার স্ট্যানলি কোহেন সবারই ভূমিকা রয়েছে। আমাদের আজকে পাঠের মাধ্যমে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ক্রোমোজোমের আকৃতি, ক্রোমোজোমের গঠন, ক্রোমোজোমের অবস্থান, ক্রোমোজোমের প্রকারভেদ এবং ক্রোমোজোমের যে বহনকারী ডিএনএ তার রেপ্লিকেশন কিভাবে হয়, সেই ডিএনএর দ্বিত্বন কিভাবে হয় তার সম্পর্কে আমরা একটা স্বচ্ছ ধারণা পেলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়গুলো তোমরা বারবার পড়বে, বারবার অনুশীলন করবে এবং বারবার লিখবে, তাহলে তোমাদের জানার বিষয়টা আরও সুন্দরভাবে তোমাদের মনের মধ্যে গেঁথে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসের এই বিষয়গুলো তোমাদের বারবার অনুশীলনের মাধ্যমে শিক্ষকের কাছে দেওয়ার মাধ্যমে আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে আবার দেখার জন্য তোমরা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানের ইউটিউব চ্যানেল রয়েছে এবং কিশোর বাতায়ন রয়েছে, সেখানে ঘুরে আসতে পারো। আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের এই শিক্ষা কার্যক্রমের প্রতিটা ক্লাস তোমাদের কেমন লাগছে এবং কোন বিষয়টা আরও ভালো হলে তোমাদের কাছে আরও ভালো লাগতো, তোমাদের সেই সুচিন্তিত মতামত আমাদেরকে ইমেল করে জানাতে পারো। অবশ্যই আমাদেরকে ইমেল করবে এবং বাসায় বসে অবশ্যই পড়াশোনা করবে এবং তোমার পরীক্ষার প্রস্তুতি আরও সুন্দর করে গড়ে তুলবে। সবাইকে আবার ধন্যবাদ। সবাই ভালো থেকো।
করোনা স্বাস্থ্যসেবা এখন ঘরে বসেই আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই রেজিস্ট্রেশন করুন। সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন, দুশ্চিন্তার কিছুই নেই। হলুদ হলে আপনি সাবধানে থাকুন, ঘরে থাকুন। আপনার অবস্থা লাল দেখালে 16263 নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই। প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে। ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন। জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানটি। বিষয়ভিত্তিক শিক্ষক হিসেবে আমি আছি ফাতেমা বেগম সিদ্দিকী। বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে আমাদের পাঠদানের বিষয়টি সম্পর্কে জেনে নেই ছবির মাধ্যমে। প্রথমে একটি ছবি তোমাদেরকে আমি দেখাচ্ছি, মাটির তৈরি পাত্র। দ্বিতীয় একটি ছবি দেখাচ্ছি যেটা পিতলের তৈরি। তৃতীয় ছবিটি দেখো মেলামাইনের তৈরি, এবং চতুর্থ ছবিটি হচ্ছে সিরামিকের তৈরি। এই পরিবর্তনটা আমাদের কোন অধ্যায়টিকে মনে করিয়ে দেয় তোমরা বলতে পারবে? নিশ্চয়ই বলতে পারবে। হ্যাঁ, ঠিকই তোমরা বুঝতে পেরেছো। আজকে আমাদের পাঠদানের অধ্যায় হচ্ছে বাংলাদেশের সামাজিক পরিবর্তন, 10ম শ্রেণীর অধ্যায় 15। এই পাঠদান পরে আমরা কি শিখন ফল অর্জন করব এক ঝলক দেখে নিই। সামাজিক পরিবর্তনের ধারণা ব্যাখ্যা করতে পারবো, সামাজিক পরিবর্তনের উপাদানসমূহ ব্যাখ্যা করতে পারবো। সামাজিক পরিবর্তনের উপাদান হিসেবে প্রাকৃতিক, জৈবিক উপাদান, সাংস্কৃতিক উপাদান, শিক্ষা, প্রযুক্তি ও যোগাযোগ উপাদান দ্বারা যে সামাজিক পরিবর্তন হচ্ছে সেটার প্রভাব আমরা ব্যাখ্যা করতে পারবো। এবং চতুর্থ, সামাজিক পরিবর্তনজনিত বিষয় সম্পর্কে আমরা সচেতন হতে পারবো। চলো এবার চলে যাই মূল পাঠদানে। প্রথমেই আমি তোমাদেরকে সামাজিক পরিবর্তনের সংজ্ঞাটি সংক্ষিপ্তভাবে বলতে চাই। সামাজিক পরিবর্তনের সংজ্ঞাটি কি, অর্থাৎ সামাজিক পরিবর্তন বলতে কি বোঝানো হচ্ছে? সামাজিক পরিবর্তন হলো সমাজ কাঠামো ও এর কার্যাবলীর পরিবর্তন। এটা একটা সাধারণ সংজ্ঞা। পরবর্তীতে চলো আমরা একটু দেখে নিই আমাদের কিংসলে ডেভিস, যিনি বিখ্যাত সমাজবিজ্ঞানী, তার সামাজিক পরিবর্তন সম্পর্কে তার উক্তিটি। কিংসলে ডেভিসের মতে সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন। এবার আরেকটু দেখে নিই ম্যাকাইভারের সংজ্ঞাটি। ম্যাকাইভার বলেছেন মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন। চলো এবার সামাজিক পরিবর্তনের মূল দুটো বিষয় নিয়ে আমরা কথা বলি, যেটা আলোচনার মাধ্যমে আমাদের কাছে উন্মুক্ত হয়ে যাবে সামাজিক পরিবর্তনের স্পষ্ট ধারণাটি। মৌল কাঠামো। সাধারণত প্রতিটা সমাজেরই মৌল কাঠামো থাকে, এবং এই মৌল কাঠামোটি গড়ে ওঠে সেই সমাজের, সংশ্লিষ্ট সমাজের উৎপাদন ব্যবস্থা এবং তার সাথে জড়িত মানুষের পেশার মধ্যকার পারস্পরিক সম্পর্কের মাধ্যমে। এই মৌল কাঠামোকে ঘিরে কতগুলো উপরিকাঠামো সৃষ্টি হয়, যেমন আইন কানুন, রাজনীতি, সংস্কৃতি। এবং সামাজিক পরিবর্তন হচ্ছে এই মৌল কাঠামো এবং এই উপরিকাঠামোর পরিবর্তন। সুতরাং সারসংক্ষেপ কি দাঁড়ালো? আমরা বলতে পারি সমাজে বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানের আচার আচরণের পরিবর্তন, কৃষ্টি সংস্কৃতির পরিবর্তন, সমগ্র জাতির জীবন ব্যবস্থার পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন। সামাজিক প্রতিটা পরিবর্তন বলো আর গতিশীলতাই বলো বা প্রভাবই বলো, সব কিছুর কিছু বৈশিষ্ট্য আছে। এই ক্ষেত্রে আমরা দেখে নিই সামাজিক পরিবর্তনের কিছু বৈশিষ্ট্য। সামাজিক পরিবর্তন ধীর গতিতে হতে পারে এবং অথবা দ্রুত গতিতেও হতে পারে। সামাজিক পরিবর্তন একটি দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, ধর্মীয় মূল্যবোধকে প্রভাবিত করে, সনাতন জীবন ব্যবস্থাকে স্পর্শ করে, সমাজের সৃজনশীল কর্মকাণ্ডে গতি আনে, উন্মুক্ত করে জ্ঞান বিজ্ঞানের নতুন কলাকৌশল, সৃষ্টি হয়
নতুন সৃষ্টির উন্মাদনা, শুরু হয় সমাজ গঠনের প্রক্রিয়া। এই ক্ষেত্রে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে এখন আমরা চলে যাব বিভিন্ন উপাদানের ক্ষেত্রে। বিভিন্ন উপাদান যেগুলো দিয়ে সমাজ প্রতিনিয়ত পরিবর্তনের সম্মুখীন হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা সর্বপ্রথম আলোচনা করব প্রাকৃতিক উপাদানটি। আমরা জানি বাংলাদেশ আমাদের দেশ এবং ভৌগোলিকগত অবস্থানের দিক থেকে এই দেশটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে খ্যাত একটি দেশ, এবং এইখানে প্রাকৃতিক উপাদানগুলো যেগুলো নদী ভাঙন, জলোচ্ছ্বাস, বন্যা, টর্নেডো, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, এইসব উপাদানগুলো আমাদের সামাজিক পরিবর্তনে ব্যাপক প্রভাব ফেলে। আমরা চলো একটু ছবির মাধ্যমে দেখে নিই নদী ভাঙনের ব্যাপারটি। দেখো, নদী ভাঙনের ফলে মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং সে আশ্রয়ের টানে শহরে ছুটতে থাকে। জলোচ্ছ্বাসের ফলে ঘরবাড়ি হারা হয়ে যায় মানুষ এবং আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়। একটা নির্দিষ্ট সময় পর আবার তারা প্রকৃতির সাথে যুদ্ধ শুরু করে দেয়। চলে যাচ্ছি বন্যায়। আমরা দেখতে পাচ্ছি ছবির মধ্যে বন্যায় মানুষের দুর্ভোগের কোনো শেষ থাকে না। এতে করে এই পরিবর্তনটা কিন্তু, এই প্রাকৃতিক কারণটা কিন্তু সামাজিক পরিবর্তনকে অনেকটা প্রভাবিত করে। টর্নেডো এরকম প্রাকৃতিক একটি দুর্যোগ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এইগুলোর প্রভাবে আমাদের সামাজিক পরিবর্তনে বিশাল প্রভাব পড়ে। প্রাকৃতিক এই উপাদানগুলোর ফলে যে সামাজিক পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের প্রভাব আমাদের সমাজে সুদূর প্রসারী। চলো দেখে নেই যে প্রাকৃতিক উপাদানের প্রভাবে আমাদের সমাজের পরিবর্তনগুলোর ফলে কী ধরনের প্রভাব পড়ছে। এইসব প্রাকৃতিক পরিবর্তনের কারণে মানুষ গৃহহীন হচ্ছে, মানুষ অসহনীয় দুর্ভোগের শিকার হচ্ছে। ফলে তারা আশ্রয়ের সন্ধানে শহরে বস্তি সৃষ্টি করছে, শহরে ছুটে যাচ্ছে এবং বস্তিতে তারা আশ্রয় নিচ্ছে। পরিবেশের ভারসাম্য এতে করে বিনষ্ট হচ্ছে। পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানের জন্য তারা নিত্য নতুন পদ্ধতির অবতারণা করছে, যার ফলে এই পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানের এই প্রক্রিয়ার কারণে সমাজে পরিবর্তন আসছে। নতুন সমস্যা সৃষ্টির কারণে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন হয়ে পড়ে, কারণ তারা যখন বস্তিতে আশ্রয় নেয় তখন সরকারের শুধু হস্তক্ষেপ নয়, সরকারের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রে অনেকে হস্তক্ষেপ করে এইসব ক্ষেত্রে, এইসব সমস্যা সমাধানের ক্ষেত্রে। ফলে দেখা যায় যে ওগুলোর সাথে মানুষকে সামঞ্জস্য বিধান করতে গিয়ে অনেক নতুন ধরনের সমস্যার সৃষ্টি হয়। বৈশ্বিক উষ্ণায়ন ঘটে, এটা একটি বিশ্ব সমস্যা। এই অগণিত জনসমষ্টির কারণে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নতুন নতুন সমস্যার সৃষ্টি হয় আমাদের সমাজে, এবং সমস্যার সমাধানে মানুষ নানামুখী কার্যক্রম গ্রহণ করে থাকে। ফলে সমাজে পরিবর্তন অনিবার্য হয়ে পড়ে। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় উপাদান যার কারণে সমাজ পরিবর্তিত হয়, সেটা হচ্ছে জৈবিক উপাদান। জৈবিক উপাদানে আমরা দেখতে পাবো জন্ম ও মৃত্যু হার, গড় আয়ু, জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার প্রকৃতি, জনসংখ্যার জীবনযাত্রার মান। অর্থাৎ জৈবিক উপাদানে সম্পূর্ণ মানুষকে কেন্দ্র করে যেই উপাদানগুলো প্রবর্তিত হচ্ছে, ওগুলা দিয়ে সমাজে নানা ধরনের পরিবর্তন ঘটে থাকে। চলো আমরা একটু দেখে নেই। অতিরিক্ত জনসংখ্যার কারণে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয় এবং দেখা যায় যে এই জনসংখ্যার দ্বারা সৃষ্ট সমস্যার সমাধান দীর্ঘমেয়াদী একটা সমস্যা সৃষ্টি করে থাকে। ফলে আমাদের সমাজে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। পরবর্তী ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যার স্থানান্তর, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যখন জনবসতি স্থাপিত হয় ও স্থানান্তরিত হয়, তখন দেখা যায় যে সমাজে এটা নেতিবাচক প্রভাব ফেলে। বাংলাদেশের বর্ধিত জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করার জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি প্রচলন শুরু হয়েছে বহু আগে থেকেই, এবং এই ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির প্রয়োগের মাধ্যমে মানুষের ধ্যান, ধারণা, বিশ্বাস এগুলোতে পরিবর্তন আসে এবং সমাজে এটা প্রভাব পড়ে। জৈবিক উপাদানের প্রভাবের ফলে আমাদের সমাজে যে ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে, বেকারত্বের সৃষ্টি হয়, শিশু শ্রমের আবির্ভাব ঘটে, কর্মসংস্থানে তীব্র প্রতিযোগিতা শুরু হয়। আমরা চলে যাচ্ছি পরবর্তীতে সাংস্কৃতিক উপাদান। সাংস্কৃতিক উপাদান হচ্ছে সমাজ পরিবর্তনের সূচনা করে। এই ক্ষেত্রে সাংস্কৃতিক উপাদানের কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রতিটা দেশেরই সাংস্কৃতিক কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে, যেমন নিজস্ব বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, মানুষের মূল্যবোধের পার্থক্য এবং উদ্দেশ্য ও আদর্শের ভিন্নতা। এই তিনটা প্রেক্ষাপটকে নিয়ে
সে সংশ্লিষ্ট দেশগুলোতে যে যে দেশে এই ধরনের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকে, প্রতিটা দেশেই থাকে, এই বৈশিষ্ট্যগুলোকে নিয়ে যার যার দেশে সেই সেই সংস্কৃতির লালিত কিছু প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং এই প্রতিষ্ঠানগুলো কিন্তু সামাজিক পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। যেমন আমরা বলতে পারি ব্রিটিশ রাজত্বের সময় বাংলার সমাজ ব্যবস্থায় বিদেশি সংস্কৃতির প্রভাব ছিল। ভ্রমণ কাহিনী পাঠ করলে মানুষ তার নিজের জীবনে এই ঘটনা ঘটাতে চায়, বিদেশ ভ্রমণ করলে অন্য দেশের সংস্কৃতি নিজ দেশে প্রবেশ করে। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি শিক্ষা নামক উপাদান, যেটি সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে। শিক্ষা কি, প্রথমেই আমরা একটু দেখে নিই। শিক্ষা হচ্ছে একটি সংস্কার সাধন এবং এটি একটি বিরামহীন প্রক্রিয়া। এর ফলে মানুষের আত্মবিশ্বাস বাড়ে, মানুষের বিচার বিবেচনার ক্ষমতা বাড়ে, মানুষের অন্ধত্ব দূর হয় এবং কুসংস্কার থেকে মানুষ মুক্তি পায়। এবং এই শিক্ষার ফলে সামাজিক পরিবর্তন যে হয় সেটা হচ্ছে স্থায়ী পরিবর্তন এবং এটা সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করে। শিক্ষার ফলে মানুষের মধ্যে যে ইতিবাচক পরিবর্তনগুলো লক্ষিত হয় সেগুলো হচ্ছে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি হয় এবং সামাজিক আন্দোলন গড়ে ওঠে। নারীর অধিকার প্রতিষ্ঠায় সামাজিক নীতি আইন প্রবর্তিত হয়েছে, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে। যৌতুক আইন, পারিবারিক আইন, নারী উন্নয়ন নীতির প্রবর্তন হয়েছে। নারী কর্মমুখী হয়েছে, ফলে নারীর ক্ষমতায়ন হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি বলতে চাই তাহলে বলতে পারি যে আমাদের এই সমাজের ক্ষেত্রে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষার অগ্রসরতার সাথে সাথে আমাদের নারী অগ্রণী ভূমিকা পালন করছে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে। নেক্সট আমরা চলে যাচ্ছি প্রযুক্তি। প্রযুক্তি কি? প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের প্রায়োগিক দিক। প্রযুক্তির ফলে ব্যক্তির মানসিক গঠন ও সামাজিক কাঠামোর পরিবর্তন ঘটে এবং আমাদের আশেপাশে আমরা লক্ষ্য করলে দেখতে পারি যে প্রযুক্তির নানা ধরনের ইতিবাচক ফলাফল আমরা ভোগ করছি এবং এই ফলাফলগুলো প্রত্যক্ষ ফলাফল এবং পরোক্ষ ফলাফল, এই দুই ধরনের ফলাফল আমাদের সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখছে। প্রত্যক্ষ ফলাফলের মধ্যে সরাসরি যেটা আমাদের জীবনে ভূমিকা রাখছে সেটা হচ্ছে শ্রমিকের নতুন নতুন সংগঠন তৈরি, সামাজিক যোগাযোগ পরিধির বিস্তৃতি ঘটায় এবং বিশেষ কাজে বিশেষ দক্ষতা অর্জন হয়, গ্রামীণ জীবনে নাগরিক জীবনের প্রভাব পড়ে। পরোক্ষ ফলাফলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেকারত্ব বৃদ্ধি, শ্রমিক মালিকের ব্যবধান তৈরি হয়, প্রতিযোগিতার তীব্রতা বৃদ্ধি পায়। তারপরে চলে যাচ্ছি আমরা কৃষিক্ষেত্রে প্রযুক্তির প্রভাবটা। আমাদের যেহেতু কৃষিভিত্তিক অর্থনীতি, সুতরাং কৃষিক্ষেত্রে যে অগ্রগতি প্রযুক্তির প্রয়োগে হয়েছে সেই দিকে আমরা এখন আলোকপাত করব। উন্নত বীজের ব্যবহার শুরু হয়েছে প্রযুক্তির অগ্রগতির ফলে, সেচ কার্যের উন্নতি হয়েছে, সার প্রয়োগে সচেতনতা তৈরি হয়েছে এবং কৃষিক্ষেত্রে এই তিনটি দিকের অগ্রগতির সাথে সাথে আমাদের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে, যা আমাদের অর্থনীতির চাকাকে অনেক বেশি মজবুত করে তুলেছে। কৃষিক্ষেত্রে শুধু উৎপাদন নিয়েই আমরা সীমাবদ্ধ নেই, আমাদের বিভিন্ন দিকে আমরা সমন্বিত কৃষি পদ্ধতির দিকে যদি আমরা প্রযুক্তির ফলাফল দেখতে পাই, প্রযুক্তির প্রয়োগ দেখতে পাই, তাহলে দেখব চিংড়ি চাষে আমাদের অভাবনীয় সফলতা এসেছে। সমন্বিত মাছ চাষের প্রবর্তন হয়েছে প্রযুক্তির ফলে, যেটা আমাদের বহির্বিশ্বে অনেক বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করছে। গবাদি পশুর প্রজনন, গরু মোটা তাজাকরণ, এইসব ক্ষেত্রে আমরা প্রযুক্তির ইতিবাচক ফলাফল দেখতে পাচ্ছি এবং এইটা প্রযুক্তির প্রত্যক্ষ ফলাফল। পরবর্তীতে আমরা দেখি যে কৃষি খামার অর্থনীতির সফলতাও আসে প্রযুক্তির ব্যবহারের ফলে। বিভিন্ন পল্লী উন্নয়ন সংস্থার সৃষ্টি হচ্ছে। এই পল্লী উন্নয়ন সংস্থার সৃষ্টিটা মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতি ঘটছে, যেটা সামাজিক পরিবর্তনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবার চলে যাচ্ছি আমরা সর্বশেষ উপাদান, যেটা হচ্ছে যোগাযোগ। যে দেশ যোগাযোগ ব্যবস্থায় যত উন্নত, সে যে দেশ অর্থনীতিতে তত বেশি এগিয়ে আছে। যোগাযোগ ব্যবস্থা বলতে আধুনিক সংজ্ঞায় আমরা ফেলবো জলপথকে, আকাশপথকে, স্থলপথ, টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ইমেইল, ডিশ অ্যান্টেনা, মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা। এইসব ক্ষেত্রে দেখা যায় যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে ঘরে বসে মানুষ বিশ্বের বিখ্যাত লাইব্রেরিতে পড়াশোনা করছে, নিজের পছন্দের বইটিকে সে নির্বাচন করে নিজের মতো করে নিজের চার দেয়ালের মধ্য থেকে বিশ্বের উন্নত লাইব্রেরির বই ব্যবহার করে সে পড়াশোনা করতে পারছে। আজকালকার ছেলেমেয়েরা উন্নত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য নিজের ঘরে বসে এই প্রযুক্তির ব্যবহারের ফলে বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে পারছে। আমরা দেখলাম যে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে আজকে প্রাকৃতিক উপাদান, জৈবিক উপাদান, সাংস্কৃতিক উপাদান, শিক্ষা, প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থা কী রকম প্রভাব বিস্তার করে। চলো একবার দেখে নিই আজকে আমাদের শিক্ষণফল অর্জিত হয়েছে কিনা। প্রথম শিক্ষণফল, সামাজিক পরিবর্তন ধারণা ব্যাখ্যা করতে পারবে। আমরা পারবো এখন এটা।
তার পরবর্তী উপাদানটা হচ্ছে বাংলাদেশের সমাজ পরিবর্তনের উপাদানসমূহ ব্যাখ্যা করতে পারবো। উপাদানসমূহের মধ্যে আমরা প্রাকৃতিক, জৈবিক, সাংস্কৃতিক, প্রযুক্তি, শিক্ষা এবং যোগাযোগকে ব্যাখ্যা করতে পারবো এবং এগুলার প্রভাব আমরা বিশ্লেষণ করতে পারবো। সামাজিক পরিবর্তনজনিত বিষয় নিয়ে আমরা সচেতন হব। এবার চলে যাচ্ছি মূল্যায়নে। মূল্যায়নের ক্ষেত্রে আমি 4টা এক কথার উত্তর রেখেছি। সামাজিক পরিবর্তনে কয়টি গতি লক্ষণীয়? শিক্ষার একটি ইতিবাচক দিক বলো, একটি জৈবিক উপাদানের নাম বলো, রেডিওতে প্রচারিত একটি শিক্ষামূলক অনুষ্ঠানের নাম বলো। এবার যাব বাড়ির কাজে। তবে বাড়ির কাজ দেওয়ার আগে তোমাদেরকে একটা বিষয় স্মরণ করিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই বিষয়ভিত্তিক খাতার মধ্যে বাড়ির কাজ লিপিবদ্ধ করবে এবং অবশ্যই সেটা তোমরা তৈরি করে স্কুল খোলার পর সংশ্লিষ্ট শিক্ষককে দিয়ে মূল্যায়ন করে নিবে এবং এই মূল্যায়নটি কিন্তু আমাদের ধারাবাহিক মূল্যায়নের অন্তর্ভুক্ত হবে। আজকে আমাদের বাড়ির কাজ হচ্ছে প্রযুক্তির উৎকর্ষতা তোমার বর্তমান শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কি ভূমিকা রাখছে বলে তুমি মনে করো। অবশ্যই সেটা হবে তোমার পাঠ্যপুস্তকের আলোকে এবং এর পক্ষে তুমি যুক্তি উপস্থাপন করবে। এই প্রশ্নটা প্রণয়নের ক্ষেত্রে আমি একটু কৌশল অবলম্বন করেছি। এইখানে তোমরা বর্তমান শিক্ষা গ্রহণের ক্ষেত্রে, মানে আমরা যে এখন ঘরে অবস্থান করছি, বাইরে বের হতে পারছি না, বিদ্যালয়ে যেতে পারছি না, শিক্ষকরা স্ব-গৃহ থেকে আমাদের সাথে পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা করছেন, যোগাযোগ করছেন। বাংলাদেশ সরকার আমাদেরকে বিভিন্নভাবে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে সহযোগিতা করছেন। সেই বিষয়গুলো এখানে উঠে আসবে এবং তুমি কিন্তু অবশ্যই বই থেকে তথ্য নিয়ে এবং বর্তমান পারিপার্শ্বিক অবস্থার আলোকে এই উত্তরটি সম্পাদন করবে এবং এটা উচ্চতর দক্ষতার আলোকে লিখবে। নম্বর বরাদ্দ হচ্ছে 4। তোমাদেরকে একটি ইনফরমেশন দিচ্ছি, আমাদের এই ক্লাসটি যদি তোমরা আবার দেখতে চাও তাহলে তোমরা আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানটির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এবং কিশোর বাতায়নে দেখতে পাবে। আর যদি তোমাদের কোনো মূল্যবান মতামত থাকে তাহলে সেখানে লিপিবদ্ধ করবে, আমরা তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের এই মূল্যবান মতামত আমাদের পরবর্তীতে আরও সফলতার দিকে নিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। মায়া গো, পিয়া চুল পিছা
ও মায়া আমি